আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আবার প্রথম থেকে বলছি। আচ্ছা, নর্মালি আমরা কি জানি, রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে শিলাইদহের জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল কি? সারদা দেবী। বাবার নাম ছিল কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ একই সাথে কি ছিলেন? কবি, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, সুরস্রষ্টা, গায়ক, অভিনেতা, সমাজসেবী, দার্শনিক, শিক্ষাবিদ, মানে কি ছিলেন না? সবই ছিলেন। সমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ। আচ্ছা, তো রবীন্দ্রনাথ বাবা মার 14 জন ভাই বোনের মধ্যে অষ্টম ছিলেন। পুত্র সন্তানের ভিতর তিনি ছিলেন অষ্টম। এবং রবীন্দ্রনাথ মাত্র 8 বছর বয়সে প্রথমত তার কবি প্রতিভার প্রকাশ ঘটে। তিনি লেখালেখি শুরু করেন মাত্র 8 বছর বয়সে, এবং 13 বছর বয়সে প্রথম তার কবিতা প্রকাশিত হয় অমৃতবাজার নামক একটি পত্রিকায়। সেটা হচ্ছে 1874 সালে। ঠিক আছে? রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। 1878 সালে এটা প্রকাশিত হয়। আর রবীন্দ্রনাথের লেখা প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। আচ্ছা, এর আগে আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ কি ছিলেন, তার শৈশবকাল যদি আমরা একটু চিন্তা করি, রবীন্দ্রনাথ শৈশবে লেখাপড়ার প্রতি খুবই অনাগ্রহী ছিলেন, এবং স্কুল কলেজের যে মানে একটা বন্দিদশাপূর্ণ লেখাপড়ার যে একটা ব্যবস্থা, সেটা রবীন্দ্রনাথের পছন্দ ছিল না। তিনি স্বাধীন চেতা ছিলেন, মানে স্কুল কলেজের গণ্ডির ভিতর সে মানে নিজেকে আবদ্ধ করতে চাননি, যার কারণে তার প্যারেন্টস কী করেছিল, তাকে গৃহশিক্ষক দিয়ে মানে বাড়িতেই পড়ানোর ব্যবস্থা করেছিল। তারপরে রবীন্দ্রনাথ যখন একটু বড় হলেন, তখন তাকে ইউকেতে পাঠানো হলো, ব্রিটেনে পাঠানো হলো। কিসের জন্যে? ব্যারিস্টারি পড়ানোর জন্য। বিলেতে পাঠানো হলো ব্যারিস্টারি পড়ানোর জন্য, কিন্তু রবীন্দ্রনাথ সেখানে ব্যারিস্টারি পড়েননি। সেখানে সেই ব্যারিস্টারি পড়াশোনা অসমাপ্ত রেখে 1880 সালে আবার দেশে ফিরে আসেন। কিন্তু সে সময়কালে রবীন্দ্রনাথ কিন্তু তার সাহিত্য থেকে দূরে সরে থাকেননি। রবীন্দ্রনাথ সেখানে বিলেতে বসে তার সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত ছিলেন এবং গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন। এ সময় বিখ্যাত লেখকদের সাথে তিনি দেখা করেছেন, যেমন ব্রিটিশ কবি W.B. ইয়েটসের সাথে দেখা করেছেন। এরকম আরও অনেকে আছে। যাই হোক, 1880 খ্রিস্টাব্দে যখন রবীন্দ্রনাথ ফিরে আসেন, তখন শিলাইদহের জমিদারির দায়িত্ব তাকে দেয়া হয়। তার বাবা তাকে শিলাইদহের জমিদারির দায়িত্ব দেন, এবং 1881 খ্রিস্টাব্দে তাকে বিয়ে দেয়া হয় মৃণালিনী দেবীর সাথে। রবীন্দ্রনাথের 5 জন সন্তান ছিলেন। আচ্ছা, যাই হোক, রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি শুধু বিশ্বকবি ছিলেন না, বাংলা ছোট গল্পের জনক ছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্য ভাণ্ডার সম্বন্ধে আমরা যদি জানি, তার কাব্যগ্রন্থ 56টি। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে 56টি, আর গীতিপুস্তক হচ্ছে 4টি, ছোট গল্প হচ্ছে 119টি। এই 119টি ছোট গল্পের মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গল্প পড়ব।
অতিথি এবং ক্ষুধিত পাষাণ। উপন্যাস লিখেছেন 12টি, ভ্রমণ কাহিনী লিখেছেন 9টি, নাটক লিখেছেন 29টি, গানের সংখ্যা 2232টি, অঙ্কিত চিত্রাবলী প্রায় 2000-এরও বেশি। মানে রবীন্দ্রনাথ চিত্রশিল্পীও ছিলেন। এ যাবৎকালে কোনো কবি মনে হয়, কবি সাহিত্যিক মনে হয় চিত্রশিল্পী ছিলেন না। রবীন্দ্রনাথ চিত্রশিল্পীও ছিলেন, অনেক ছবি এঁকেছেন। আচ্ছা, কাব্যনাট্য হচ্ছে 19টি কাব্যনাট্য লিখেছেন। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? রবীন্দ্রনাথ ছোট গল্প লিখেছেন কয়টি? 119টি। 2000-এরও বেশি ছবি এঁকেছে। আর গান লিখেছে 2232টি। রবীন্দ্রনাথের গানের সংখ্যা, হ্যাঁ, জাতীয় সঙ্গীত সহ গানের সংখ্যা 2232টি। এখানে আমরা 2232টির ভিতর আমরা মনে হয় 32টি গানও শুনি নাই রবীন্দ্রনাথের। আচ্ছা আচ্ছা, কাব্যগ্রন্থ লিখেছেন 56টি। তার মধ্যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান বা নোবেল পুরস্কার বিজয়ী হন। আচ্ছা, ভ্রমণ কাহিনী লিখেছেন 9টি। রবীন্দ্রনাথ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এই ভ্রমণের বৃত্তান্ত নিয়ে তিনি 9টি ভ্রমণ কাহিনী লিখেছেন। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা এতটুকুই জানি এবং 1941 সালে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। আচ্ছা, রবীন্দ্রনাথের আমরা যে গল্পটা পড়ব, প্রথমে কি অতিথি শুরু করব না ক্ষুধিত পাষাণ শুরু করব? যেটা কি বেশি কঠিন? অতিথি সম্বন্ধে কারো ধারণা আছে? অতিথি গল্পটা, আচ্ছা আমি মার্কার পেন নিয়ে আসিনি তো প্রবলেম। আচ্ছা, তো আমি একটু অতিথি সম্বন্ধে হালকা ধারণা মুখে মুখে দিয়ে যাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি ইন ডিটেল ডিসক্রাইব করব। ওকে, আচ্ছা, অতিথি হচ্ছে রবীন্দ্রনাথের একটি ছোট গল্প। রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদার থাকাকালীন বা জমিদারি কাজকর্ম দেখাশোনা করার সময়কালে শিলাইদহে এই গল্পটি লিখেছিলেন 1897 সালে। এই গল্পটা আষাঢ়, শ্রাবণ, ভাদ্র পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঠিক আছে, আর এই কবিতাটিতে, কবিতা তো না, ছোট গল্প। এই গল্পটিতে রবীন্দ্রনাথ আসলে যে কেন্দ্রীয় চরিত্র তারাপদের কথা বলেছেন, এই তারাপদের চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথের নিজের চরিত্রকেই তিনি প্রকাশ করেছেন। নিজের ব্যক্তিগত মানসিকতাকে তারাপদ চরিত্রের মাধ্যমে উপস্থাপন করেছেন। এই গল্পটিতে মানে তারাপদ নামে একটি কিশোর বালকের স্বাধীন চেতা মনোভাবের প্রকাশ ঘটেছে। ওই যে নেটফ্লিক্সে, হ্যাঁ, রবীন্দ্রনাথের, হ্যাঁ, এটা 9 পর্বের মনে হয়।
হ্যাঁ, অতিথি নিয়ে খুব সুন্দর নেটফ্লিক্সে একটা ইয়ে করা হয়েছে, স্টোরি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এটাতে অতিথি নিয়ে করা হয়েছে। যাই হোক, আমি ওইটার কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। ওইখানে কেন্দ্রীয় চরিত্র তারাপদকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। তবে গল্পের সাথে আমাদের মুভিটার, এটা মূলত একটা মুভি, ছোট ছোট গল্পগুলোকে নিয়ে একটা মুভি বানানো হয়েছে, নাকি ওয়েব সিরিজের মতো না, মুভি তো না। আচ্ছা আচ্ছা, তো এখানে হয়েছে কি, গল্পের সাথে একটু চেঞ্জ আছে। হ্যাঁ, গল্পের তারাপদ আর এই মানে কি বলবো, মুভি সিরিজের তারাপদর একটু চেঞ্জ আছে। যেমন গল্পে তারাপদর ক্যারেক্টারকে বলা হয়েছে তারাপদের চুলগুলো কি ঘাড় পর্যন্ত, এত বড় বড় যে ঘাড় পর্যন্ত চলে আসে, কিন্তু আমরা মুভিতে দেখি তারাপদর চুলগুলো ছোট। এরকম অনেক কিছুতে একটু ব্যতিক্রম আছে। আচ্ছা, যাই হোক, তো এই গল্পটাতে মূলত কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তারাপদ। এছাড়াও মূল চরিত্র থাকবে একজন জমিদার বাবু, কাঠালিয়া গ্রামের জমিদার বাবু, তার স্ত্রী অন্নপূর্ণা দেবী, তার একমাত্র কন্যা চারুশশী এবং তারাপদ। এছাড়া আরও 2-4টা ক্যারেক্টার থাকবে, এদেরকে নিয়ে পুরো গল্পটা আবর্তিত হবে। এই গল্পের ভিতরে তারাপদের যে মানে গৃহবন্দী না থাকার যে আকুলতা এবং মানে দেশান্তরে ভ্রমণের যে ইচ্ছা, মানুষ সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে জানার যে ইচ্ছা, এগুলো সব প্রকাশিত হয়েছে এই গল্পটার মধ্যে এবং তারাপদর চরিত্রের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, সালমান, তো মূলত